নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত যে মানুষটি সবসময় প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ভীষণ ব্যস্ত থাকেন এবং সেই ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু কখনো আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে আসতে ভোলেন না, কারণ তিনি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে সাথে নিয়ে আয়ুর্বেদকে ভালোবেসে আগামী এবং পরবর্তী জীবনটা একটু এগিয়ে যেতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই বলতে পারি না যে আজকের দিনটা আমাদের সত্যি খুব ভালো আছি কিংবা আজকের দিনে আমাদের কোনো শারীরিক সমস্যা নেই। আজকে দিনে দাঁড়িয়েও কিন্তু 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের মানুষদের ক্ষেত্রেই দেখবেন কোনো না কোনো শারীরিক সমস্যা লেগেই রয়েছে। কখনো হয়তো আপনার পেটজনিত সমস্যা কিংবা আপনাদের আভ্যন্তরীণ সমস্যা বা বাহ্যিক হয়তো চুলের সমস্যা হচ্ছে, ত্বকের সমস্যা হচ্ছে, এবং আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণভাবে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিসের মতন সমস্যা। এই যে একটা সমস্যা, এটা কিন্তু খুব একটা অনেকটা বড় সমস্যা নয়। অনেকেই কিন্তু আমরা ভীষণ নেগলেক্ট করে যাচ্ছি যে না ঠিক আছে, আজকে হয়তো আমাদের জয়েন্টটা স্টিফ হয়ে যাচ্ছে কিংবা আমরা হাঁটতে অসুবিধা হচ্ছে কিংবা আমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে, ঠিক আছে আমরা একটা মেডিসিন খেয়ে নিলাম, পরের দিন আমরা ঠিক হয়ে যাব। কিন্তু এই যে আপনাদের ভাবনাটা কত বড় ভুল। আর এই যে একটা শারীরিক সমস্যা যদি আপনারা মেডিসিনের মাধ্যমে চেপে রাখতে চান তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের অনেক বড় শারীরিক সমস্যার আকার ধারণ করতে পারে। আর এই শারীরিক সমস্যা থেকে আপনি যদি সত্যি সত্যি মুক্তি পেতে পারেন, যাতে এই শারীরিক সমস্যা একবার হলে পরবর্তীতে আর ফিরে না আসতে পারে, তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আরেকটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এই অস্টিও আর্থারাইটিস মানে ব্যাপারটা যে কি, মানে অস্টিও আর্থারাইটিসকে আমরা কেন কিভাবে এত আমরা নেগলেক্ট করছি কিংবা নেগলেক্ট করা কি উচিত আমাদের, এই সব যে বিষয়গুলো রয়েছেন, যিনি আমাদের খুব সুন্দরভাবে বোঝাতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যা। ম্যাম, আজকের দিনে আপনাকে অনেক স্বাগত লাইভ অনুষ্ঠানে। নমস্কার ম্যাম, আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কেউ বলতে পারি না আজকে দিনে আমরা ভালো আছি, কোনো না কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আর সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিসের মতন সমস্যা। তো যদি দর্শকদেরকে প্রথমেই বলেন যে এই ধরনের শারীরিক সমস্যাটা এক্স্যাক্টলি কি, মানে এটা কি সত্যি সত্যি খুব ভয় পাওয়ার সমস্যা নাকি এর থেকে মুক্তিরও কোনো উপায় রয়েছে? দেখুন, অস্টিওআর্থ্রাইটিস খুব একটি পরিচিত নাম আপনাদের কাছে। সন্ধিবাত বা অস্টিওআর্থ্রাইটিস যেটা মেইনলি দেখা যায় আমাদের হাঁটুর মধ্যে, কিন্তু এমন নয় যে শুধু হাঁটুতেই অস্টিওআর্থ্রাইটিস হয়, আপনার কোমরেও হতে পারে, শিরদাঁড়ার যে কোনো হাড়ের মাঝখানে আপনার হতে পারে। এই যে অস্টিওআর্থ্রাইটিস সমস্যা এখন এতটা কমন বা এত মানে কম বয়সের মধ্যেই সমস্যাটা দেখা দিচ্ছে। আগে আমরা যেটা জানতাম যে আপনার যখন এইজ হবে তখন আপনার অর্গান বা আপনার যে হাড় বোন এগুলো আপনার আস্তে আস্তে ক্ষয় পেতে থাকবে, ক্ষয় পেয়ে গিয়ে তার মধ্যে ব্যথা হবে, আপনার হাড়ের সমস্যা আসবে একটা সার্টেন এইজের পর। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা নেই যে একটা সার্টেন এইজের পরে হবে। আপনার যে কোনো সময় যে কোনো কারোর, সেটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে আমি বলবো, যে কোনো সময় কিন্তু সেটা আপনার দেখা দিতে পারে। এবার এই সমস্যাটা কি বা কিভাবে হয়, কোথা থেকে শুরু হয়, কোথায় আপনি এই জিনিসটাকে আটকাতে পারবেন, চেষ্টা করবো আস্তে আস্তে সেটা আপনাদেরকে একটুখানি বোঝানোর জন্য। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন প্রথম কলার বন্ধু আমাদের উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি দেখে এসেছিলাম আমতলা। আচ্ছা, আমতলা থেকে বলছেন, বলুন। হ্যাঁ, পুতুল ঘোষ দেখিয়ে এলাম। হুম। এখন অনেকটা ভালো আছি। বাহ। একটু ওই আর অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে এরকম ফোন পেয়ে সত্যি আপ্লুত। ম্যাম যদি কিছু হ্যাঁ। বলতে চান। আচ্ছা, ওষুধ খেয়ে ওই এক জায়গাটা একটু ডিস্টার্ব আছে, গিয়ে বলবো এই রেস্টুরেন্টে যাবো। আচ্ছা আচ্ছা, বেশ। আপনার সমস্যাটা কি ছিল, কিসের জন্য আপনি দেখিয়েছিলেন? ওই যে আমার পিঠে ব্যথা, আচ্ছা আচ্ছা, বেশ যন্ত্রণা হতো কিন্তু। বেশ, ঠিক আছে। আপনাকে হয়তো কিছু রিপোর্টস করতে দেওয়া হয়েছে, সেগুলো তাহলে করে আপনি চেম্বারে দেখা করবেন। হ্যাঁ, আর- রিপোর্ট নিয়ে যাবো, রিপোর্ট করতে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। অনেক ধন্যবাদ। ম্যাম, যেটা বলছিলেন আপনি। দেখুন, প্রথম এরকম একটা খুব সুন্দর ফোন পে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আর দেখুন যে এই যে ওনার পিঠের সমস্যা ছিল, সেটাও ওনার কিন্তু হাড় ক্ষয় পাওয়ার জন্যই হয়েছে। সেটা ওনার অস্টিওআর্থ্রাইটিস নয়, ওনার লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিসের সমস্যা ছিল। যাই হোক, উনি কিছুটা এখন আরাম পেয়েছেন। দেখুন, আমি প্রত্যেককে একটা কথা বলি যে আপনার
যদি কোথাও ব্যথা হচ্ছে, আপনার যদি ব্যথাটা যদি আপনার সেরে যায়, তাহলে কিন্তু আপনি ভাববেন না যে আপনি সুস্থ হয়ে গেছেন। সেটা কিন্তু আপনার জাস্ট ইনিশিয়াল একটা স্টেজ। আস্তে আস্তে আপনাকে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে, মেডিকেশনটাকে কন্টিনিউ করতে হবে। একটা টাইম পিরিয়ড রয়েছে, তার মধ্যে আপনি ট্রিটমেন্টটা করবেন, তাহলে আপনার আর সারা জীবনের জন্য এই সমস্যাটা কিন্তু আসবে না। আজকে আমরা অস্টিও আর্থ্রাইটিস নিয়ে একটু আলোচনা করব। দেখুন, অস্টিও আর্থ্রাইটিস মানে আমাদের যে হাঁটুর যে আমাদের হাড় রয়েছে, আমরা যেটাকে প্যাটেলা বলে থাকি বা মালাই চাকি আমরা বাংলা ভাষায় একে বলে থাকি, এখানে আপনার দুটো হাড়ের সমন্বয়ে কিন্তু এই আপনার মালাই চাকি বা প্যাটেলাটা কিন্তু তৈরি হচ্ছে। এই দুটো হাড়ের মাঝখানে একটি ফ্লুইড থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়ে থাকে, বা আমরা বাংলা ভাষায় তাকে জেলিও বলে থাকি। তো এটা আপনার কি কাজ করে? এটা আপনার হাড়ের যে ফ্রিকশন হয়, যে মোবিলিটি হয়, তাকে ইজি করার জন্য এই ফ্লুইডটা রয়েছে এই জায়গাটার মধ্যে। ইজি করার জন্য মানে আপনি যে এই যে চলাফেরা করছেন বা আপনি সিঁড়ি যে স্টেপ গুলো নিচ্ছেন, তখন কি পাটা আপনার ভাঁজ হয়, সামান্য হলো ভাঁজ হয়। আপনি যখন স্টেপ নিচ্ছেন, পাটা যখন ওপরে তুলছেন, তখন পাটা ভাঁজ হয়, তারপর আবার পাটা ফেলছেন। সিঁড়ি ওঠার সময় সেম জিনিসটা হচ্ছে। বা আপনি নিচে যখন হাঁটু ভাঁজ করে আপনি বসছেন, এইখানে যাতে ফ্রিকশন না লাগে, যাতে ঘষা না খায়, তার জন্যই ফ্লুইডটা রয়েছে। এই সাইনোভিয়াল ফ্লুইড আপনার আস্তে আস্তে ড্রাই যদি হয়ে যায়, তখন কি হবে, দুটো হাঁটুর হাড় একসাথে এসে এরকম জুড়ে যাবে আপনার। এবার আপনি যখন কোনো কাজ করবেন, চলাফেরা করবেন বা নিচে বসার চেষ্টা করবেন, সেটা এরকম ভাবে ঘষা খেতে থাকবে। ঘষা খেয়ে খেয়ে এক তো ক্ষয় পাবে, দ্বিতীয়ত আপনার সেখানে ব্যথা অনুভব হবে। যেহেতু দুটো হাড় আপনার একসাথে এসে ঘষা খাচ্ছে, আপনার সেখানে ব্যথা অনুভব হবে, কচকচ করে আপনার শব্দ হবে। এবার এই সমস্যাটা আগে যেটা হতো যে আপনার আফটার 60 বা আফটার 50-60 এরকম সময় দেখা দিত, এখন কিন্তু খুব কম বয়সে, মানে উইদিন 25-30 এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে? কারণ তার কিছু পজিটিভ ফ্যাক্টর রয়েছে। এক, আপনার যদি শরীরে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি থাকে, তাহলেই সমস্যা আসতে পারে। আপনার যদি আপার পোর্শনের বডি পার্টের যদি ওয়েট বেশি হয়, তাহলে আপনার এরকম হাঁটুর সমস্যা আসতে পারে। নিউট্রিশনের অভাবে বা অতিরিক্ত আপনি যদি পায়ের উপর প্রেসার দিয়ে কোনো কাজকর্ম করছেন, যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার আপনার কাজ আছে, বা রোজ ছুটোছুটি করে আপনাকে কাজকর্ম করতে হচ্ছে, তাহলেও কিন্তু এই সমস্যাগুলো আপনার মধ্যে অল্প বয়সে চলে আসতে পারে। আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানের উপায়। আর এই চিকিৎসা আপনারা প্রত্যেকেই জানেন, অত্যাধুনিক, অন্তত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি। আর এই পদ্ধতির মধ্যে দিয়ে আপনার যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু সমাধান সম্ভব, এবং তার জন্যই কিন্তু আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুব্রত দাস বলছি, নদিয়া থেকে। নদিয়া থেকে। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে জানবো, মানে বলছিলাম যে আমার গায়ে দাগ হয়েছে, তো কিছু মলম লাগিয়েছিলাম আগে, কিন্তু সেটা কিছুতেই কমছেই না। আচ্ছা, গায়ে দাগ হয়েছে, আপনার বয়সটা কত বলবেন? 30+। 30+, মানে এই গায়ে দাগটা কতদিন ধরে দেখা দিচ্ছে? এটা প্রায় 1 বছর কাছাকাছি হয়ে গেলো। 1 বছর, মানে এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, কিছু মলম লাগিয়েছিলাম, কিন্তু মানে কিছু মানে ঠিক ছিল কদিন, তারপরে আবার সেরকম হচ্ছে। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আচ্ছা, আপনার যে গায়ে দাগ রয়েছে বলছেন, সেটা কিরকম, মানে কালো ছোপ ছোপ না সাদা দাগ রয়েছে, কিরকম দাগ রয়েছে? কালো আছে। আর সেটা কি ইচিং হয়, চুলকায় ওই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, চুল। আচ্ছা, তো দেখুন, এরকম আপনার স্কিনের মধ্যে স্পট রয়েছে বা সেখানে ইচিংও হচ্ছে, তো সেটা আপনার কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন থেকে হতে পারে। তো আপনার অ্যালার্জি কতটা আছে সেটাও আপনাকে জানতে হবে। এমনিতে কোনোটা মলম লাগিয়ে কোনো লাভ নেই। আপনি যদি মলম লাগাচ্ছেন, মানে আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন তাহলে, তাই তো? হ্যাঁ। তো ডাক্তারবাবু আপনাকে কিছু বলেছে যে আপনার এটা কি রোগ বা কিসের থেকে হচ্ছে, কিছু বলেছে? না না, তেমন না, শুধু একটা মলম দিয়েছে। তো এটা তো কোনো চিকিৎসা হলো না যে একটা মলম লাগিয়ে আপনার তো আর ঠিক হবে না। আপনি হয়তো সাময়িক সেটা থেকে আপনি নিস্তার পেতে পারেন, কিন্তু সবসময়ের জন্য তো এটা ভালো আপনার হবে না। আপনি নদিয়া থেকে ফোন করছেন, কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর রেহালদার সেখানে থাকেন। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করে জেনে নিন যে কখন আর কোথায় এলে আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন। একটু এসে আপনি যোগাযোগ করবেন। যেহেতু স্কিনের সমস্যা, আমি না দেখে এখান থেকে কিছু আপনাকে অ্যাডভাইস করাটা একদমই উচিত হবে না। শুধু আমি আপনাকে যেটুকু বলতে পারি, এখন আপাতত জন্য আপনি একটু নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে স্নান করবেন সপ্তাহে 1 দিন। আর 1 দিন ছাড়া ছাড়া আপনি অল্প পরিমাণ কাঁচা হলুদ খালি পেটে আপনি চিবিয়ে খাবেন। এটা আপনি করুন, তাহলে আপনার মানে স্কিনের জন্য সেটা ভালো, আপনার ব্লাডকে পিউরিফাই করবে। কিন্তু প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন, তার জন্য অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন,
একটু যোগাযোগ করুন। কি করতে হবে আপনাকে সম্পূর্ণ বলে দেওয়া হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830552377 নাম্বারে, অথবা আপনারা কিন্তু যে কোনো প্রবলেমের জন্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে কখন আপনারা পাবেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ি নিকটবর্তী হবে, কিংবা তাছাড়া আপনাদের যাবতীয় যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আপনারা 9830235527 অথবা 37 নাম্বারে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কিভাবে একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি আয়ুর্বেদকে সাথে নিয়ে। দেখুন, আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু সমাধানের উপায়। আর এটা কিন্তু অত্যন্ত একটি প্রাচীন পদ্ধতি। আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনাদের বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আপনারা নিচের এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন এবং আপনারা যুক্ত হতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সাথে। ম্যাম, যেটা আমরা আলোচনা করছিলাম আর কি, অস্টিও আর্থারাইটিস, তো অনেক মানুষ তো এরকমও রয়েছেন যারা হয়তো বুঝতে পারছেন না যে আমাদের অস্টিও আর্থারাইটিস হয়েছে নাকি এমনি নর্মাল ব্যথা হচ্ছে, তো সেই ধরনের আপনি কি বলবেন আর কি মানুষদের জন্য? দেখুন, ইনিশিয়ালি যেটা আপনার করার প্রয়োজন, আপনার যদি হাঁটুতে ব্যথা হচ্ছে বা ঘাড়ে বা কোমরে ব্যথা হচ্ছে, সেটা যদি আপনার একদিন দুদিন হার্ডলি 3 দিন পর্যন্ত থাকে, তাহলে সেটা নিয়ে খুব বেশি আমি বলবো চিন্তার কারণ নেই। তারপর যদি আস্তে আস্তে সাবসাইড হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, দ্যাট ইজ ওকে। হতেই পারে আপনার হঠাৎ করে মাসেল স্ট্রেন বা স্ট্রেনের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। এটা যে অস্টিওআর্থ্রাইটিস হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু যদি আপনার ব্যথাটা পারসিস্ট করে, আপনার 10 দিন ধরে, 1 মাস ধরে, 3 মাস ধরে আপনার ব্যথাটা রয়েই গেছে, তখন কিন্তু আপনার সেই পার্টিকুলার জায়গার আপনার কিন্তু এক্স রে রিপোর্ট অবশ্যই করাতে হবে। সেটা আপনার ঘাড়ে হোক, কোমরে হোক, হাঁটুতে হোক, এক্স রে রিপোর্ট অবশ্যই করাতে হবে। আমি লাস্ট আমার চেম্বারও আমি অনেক পেশেন্টকে দেখলাম যাদের 3 বছর 10 বছর এরকম ধরে হাঁটুর ব্যথার সমস্যা, কিন্তু সামান্য একটা এক্স রে রিপোর্ট তো মনেই এক্স রে রিপোর্ট করার খুব প্রয়োজন রয়েছে। আমি একটা আপনার সাইন এন্ড সিমটমস থেকে একটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ আপনার হয়তো এই রোগটা হয়েছে, বাট টু শিওর শর্ট ইট যে হ্যাঁ এটা শিওরলি আপনার অস্টিও আর্থ্রাইটিস, দ্যাট ইজ নট অস্টিওপোরোসিস অর অস্টিওপেনিয়া অর অস্টিওফাইটস, তার জন্য এক্স রের প্রয়োজন রয়েছে। আমি এমআরআই করতে হবে বা ইএমজি এনসিবি করতে বড় বড় কথার আমার দরকার নেই। সামান্য একটা এক্স রে রিপোর্ট করান, সেটা আপনার ঘাড়ের হোক, কোমরের হোক বা হাঁটুর হোক, তার থেকেই মোটামুটি মোরললেস একটা আইডিয়া করা যাবে যদি সেটা হাড়ের সমস্যা হয়ে থাকে। যদি এবার সেটা নার্ভের সমস্যা রয়েছে বা মাসেলের বা টেন্ডনের, তখন আপনার প্রয়োজন হবে যে আপনার নার্ভের রিপোর্ট করান বা আপনি এমআরআই করান বা আপনি সিইসিটি করান, তখন সেগুলো আলাদা কথা। সিম্পল একটা এক্স রে রিপোর্ট করতে কি অনেকেরই কিন্তু সেটা করা হয় না। তো এরকমই যদি আপনার যেটা বললাম 3 দিনের মতো আপনার ব্যথা রয়েছে, ছেড়ে দিন। সেটা আপনার নর্মালি আপনার পশ্চার চেঞ্জের জন্য বা কোনো চোটের জন্য হতে পারে, সেটাকে ছেড়ে দিন। কিন্তু যদি সেটা আপনার 1 মাসের মতো পারসিস্ট করছে ব্যথাটা, অবশ্যই একটা আপনি এক্স রে রিপোর্ট করাবেন, তারপর ডক্টরের সাথে কনসাল্ট করবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি একটু ম্যাডামের সঙ্গে কথা বলছি। একদম ম্যাডাম, আপনি কোথা থেকে কথা বলছেন বলুন? আমি রানীকুঠি থেকে। কোথা থেকে? রানীকুঠি। রানীকুঠি, আচ্ছা, বেহালা সাইড থেকে। এবার বলুন, কার সম্বন্ধে জানবেন? ম্যাডামকে বলছি, আমার মেয়ের জন্য, মেয়ের বয়স 33 বছর, ও কনসেপ্ট করেছে। হ্যাঁ, সমস্ত রিপোর্টই ভালো আছে। সোনোগ্রাফি 8 সপ্তাহ মাথায় সোনোগ্রাফিটা করতে দিয়েছে, কিন্তু ইনভিজুয়াল দেখাচ্ছে, কিন্তু একটু একটা পটের মতো মানে ব্যাঙাচি যেরকম হয় সেই ধরনের তার দিয়েছে। এরপরে 2টো ব্লাড টেস্ট করতে দিয়েছে, সেটা আছে, আপনারাই ভালো বুঝবেন কি ব্লাড টেস্ট, সেটা তো ভালো এসেছে। হ্যাঁ, এই মানে আমার একটু চিন্তার জন্য আমি আপনাকে বলছি। মানে চিন্তাটা কি মা আপনার, আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, ইনভিজুয়াল মানে কেন দেখাবে, 8 সপ্তাহ নাও আসতে পারে ভিশনটা। মানে কি জিনিস নাও আসতে পারে, একটু পরিষ্কার করে বলুন, আমি ঠিক বুঝতে পারলাম। মানে কোন রিপোর্টের সমস্যা মনে হচ্ছে আপনার? আমার মেয়ের প্রেগনেন্সি মানে হ্যাঁ বাচ্চাটা। হ্যাঁ, সেটা বুঝতে পারলাম। হ্যাঁ, সেটার রিপোর্টে সোনোগ্রাফি যে করেছে না, হ্যাঁ। সেটা ইনভিজুয়াল দেখাচ্ছে, কিন্তু রিপোর্টে শুধু একটা ইয়ের মতন কার্ভের মতন এসেছে, কিন্তু ইনভিজুয়াল কেন দেখাবে। এরপরেও 2টো ব্লাড টেস্ট করতে দিয়েছে, সেটা কি সেটা আপনারাই জানবেন। 2টো ব্লাড, সেই রিপোর্টও ভালো এসছে। আচ্ছা, আর ভয় লাগছে যে কোনো খারাপ কিছু কি। মানে কতদিন হয়েছে ওনার প্রেগন্যান্সি ডিটেক্ট হয়েছে? প্রেগনেন্সি হয়েছে যা এখন হলো 10 উইক।
10th উইক মানে আপনার হচ্ছে ওই 2 মাস 2.5 মাসের মতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখুন মোটামুটি 2-3 মাস অব্দি একদম খুব ছোট এরকম মানে মটর দানার মতো হয় বা রাজমার যেরকম ডাল হয় সেরকম সাইজের হবে, আস্তে আস্তে সেটা বড় হবে। কিন্তু ইন্ডিভিজুয়াল কেন দেখাবে দেখা? না ইনভিজুয়াল তো হবে না, একটা সামান্য একটা ওনার মানে খুব ছোট হবে, কিন্তু সেটা ইনভিজুয়াল তো হবে না, সেটা ভিজিবলি হবে। তার সাইজ ডায়ামিটার সবই লেখা থাকবে রিপোর্টস এর মধ্যে। আর আপনি যেটা ব্লাড টেস্ট বললেন হয়তো HCG রিপোর্ট করতে দেওয়া হয়েছে, যদি সেটা পজিটিভ থাকে, যদি সেটা ভালো থাকে, তো তাহলে তো প্রেগনেন্সি ওনার রয়েছে। এবার সেটা হয়তো ঠিকঠাক ভাবে ইউএসজিটা তখন হয়নি, ওনার প্রিপারেশন ইউএসজির জন্য আলাদা করে প্রিপারেশন করতে হয়, পেশেন্টের হয়তো প্রিপারেশন ঠিক ছিল না, হয়তো ওনার তখন মানে যতটা জল খাওয়ার দরকার জল উনি ঠিকভাবে খাননি বা স্টুল ক্লিয়ার হয়নি, যার জন্য প্রপারলি দেখা যায়নি জিনিসটা, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ পরবর্তী সময়ে যখন রিপোর্ট হবে তখন ইউএসজির পাশাপাশি ডপলার স্টাডিও হবে। মানে তখন যখন আরো পরে যখন বেবির হার্টবিট চলে আসবে, হার্ট চলে আসবে, তখন হার্টবিট সেটাকে ডিটেক্ট করার জন্য তখন ডপলার করে দেখা হবে। তো আমার মনে হয় সেখানে খুব বেশি ভয়ের কারণ নেই। উনি যে গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন ওনার সাথে যোগাযোগ করুন, ওনার সাথে কনসাল্ট করুন। যোগাযোগ করেছে, এমনি বলেছে যে মানে উনি টেস্ট করে বলছে প্রেগনেন্সি প্রেগনেন্সি পজিটিভ। হ্যাঁ তারপরে আর কোন রকম কিন্তু অসুবিধা নেই, কিন্তু ও তো গাড়িতে যাতায়াত, এখন প্রাইভেট গাড়িতেই যাতায়াত করছে, 1 ঘন্টা লাগে, এটাতেও কোনো অসুবিধা তো নেই? না না, এতে কোনো অসুবিধা নেই, শুধু যাতে খুব বেশি জার্কিং না হয়, এমনিতে কাজকর্ম করতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। আর এই যে বেড়ে ওঠার যে সময়টা, আস্তে আস্তে ওনার ভেতরে যে একটা নতুন প্রাণ যে বেড়ে উঠছে, এই সময়টাই কিন্তু ওনাকে যেরকম উনি ওনার লাইফস্টাইল নর্মালি লিড করছে সেরকমই কিন্তু লিড করতে দেওয়া উচিত। এরকম নয় যে ঘরে বসে থাকবে বা কোনো কাজকর্ম না, করবে, চাকরি সেটার তো কোনো করে, দরকার নেই। এমনি হ্যাঁ খুবই করুক, অসুবিধা নেই। চাকরি, কিন্তু এমনি নাচ ছাড়া এখন টিউশনি চাকরি সবই করছে। হ্যাঁ ঠিক আছে, করুক না, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই তো? কোনো অসুবিধা আমার নেই। ঠিক ব্যাপারটা কি, আমার তো 60, আমি ওখানকারই পেশেন্ট, আমার 62 ইয়ার্স, কিন্তু আমি এখন এত প্রেশারটা আমি যে বলেও না ঠিক মতন কথা, শুধু আভা সেই জন্যই আমি বললাম। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। ওনার গাইনাকের সাথে কন্টিনিউ যাতে কনসালটেশনের মধ্যে থাকে সেদিকে একটু শুধু আপনি খেয়াল রাখবেন। আর যেরকম ওনাকে মেডিকেশন দেওয়া হবে, কিছু মেডিসিনসও দেওয়া হবে এখন, সেগুলো যাতে কন্টিনিউ করে, বাস। আর আলাদা করে ফলিক কিছু অ্যাসিড করতে কম হবে না। ছিল, ফলিক অ্যাসিড কিন্তু 3 মাস আগে থেকেই ও খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যেটা ওনারা অ্যাডভাইস করবে সেরকম ভাবেই এখন চলতে হবে। আর চিন্তার কোনো কারণ নেই, পরবর্তী সময় যখন রিপোর্ট হবে তখন আরো ওটা ভালোভাবে বোঝা যাবে, জিনিসটা আরো ভালোভাবে দেখা যাবে, ঠিক আছে? আমার তো আমার সন্দেহ ভয়ের জন্য আমি ফোনটা করলাম। ঠিক আছে, ভয়ের কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। আমি সেইটাই জন্যই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া আপনারা এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে রয়েছে ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে আপনারা পেয়ে যাবেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য শুধুমাত্র ঝাড়গ্রামে আপনারা পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাবেন ডক্টর এ হালদারকে, আসানসোলেও কিন্তু আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িবাসীরা কিন্তু আবারও পাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে আবারও পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাবেন ডক্টর এস ঘোষালকে, মেছেদাতে কিন্তু আবারও পেয়ে যাবেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরবাসীরা পাবেন আবারও ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়বাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এবার কলকাতাবাসীদের জন্য অত্যন্ত সুখবর, কারণ
আপনাদের জন্যই কিন্তু সানডেতে, একমাত্র তাই সানডেতে কিন্তু ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপিআর ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের, তিনি কিন্তু ল্যান্সডাউনের চেম্বারে থাকবেন। তাই সানডের টাইমটা কিন্তু কেউ মিস করবেন না। যারা যারা চাইছেন স্যারকে দেখাতে, স্যারের সঙ্গে কথা বলতে, স্যারের সঙ্গে সাজেশন নিতে, তারা কিন্তু অবশ্যই এই সানডের টাইমটা কেউ মিস করবেন না, কারণ আপনাদের জন্যই কিন্তু ল্যান্সডাউনের চেম্বারে থাকবেন ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে। আপনারা যারা যারা দেখাতে চাইছেন, স্যারের সঙ্গে কথা বলতে চাইছেন, অবশ্যই কাইন্ডলি একটু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে কিন্তু একটু যোগাযোগ করে নেবেন কখন আপনারা স্যারকে কোন সময় গেলে পাবেন। ম্যাম, আবারও আমরা আলোচনায় ফিরবো, যে আলোচনা করছিলাম আর কি অস্টিও আর্থারাইটিস নিয়ে। তো এই সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, যেটা আমি সবসময় প্রত্যেকটা প্রোগ্রামে বলি, আর আজকে আমি প্রথমে বললাম যে আপনার ব্যথা হচ্ছে, সেই ব্যথা কমানোর জন্য মেডিসিন খেয়ে আলটিমেটলি কোনো লাভ হবে না। আপনার এই যে কার্টিলেজ আপনার যে নষ্ট হয়ে যাচ্ছে, বা এই যে হাড় আপনার ক্ষয় পেয়ে যাচ্ছে, বা আপনার যে ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আপনার ঠিক করতে হবে, তাহলে আপনার ব্যথা অটোমেটিক্যালি এমনিতেই কমে যাবে। এবার এই যে আপনার কুশন প্যাড বা কার্টিলেজ যে আপনার নষ্ট হয়ে যাচ্ছে বা হাড় ক্ষয় পাচ্ছে, সেই জায়গাটা আপনার মেডিসিনের মাধ্যমে ঠিক হয়ে যাবে। আপনার ব্যথা বা ফোলা বা এই যে কচকচ করে শব্দ হয়, এগুলো আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে। রইল কথা যে আমার এবার ফ্লুইড রিস্টোরেশন কিভাবে হবে। দেখুন, ফ্লুইড রিস্টোরেশন এমনিতে কিন্তু সম্ভব নয়। অনেকে কিন্তু অ্যাডভাইস করে থাকে যে আপনার হাঁটুতে ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস আছে, তার জন্য ইনজেকশন দিতে হবে বা আপনাকে হাঁটুর অপারেশন করতে হবে। তো দেখুন, আপনার ইনজেকশন নিয়ে বলুন বা আপনার হাঁটুর অপারেশন করে বলুন, কোনোটাই কিন্তু আপনার এরকম নয় যে আর পরবর্তী সময় এটা আপনাকে কষ্ট দেবে না। কারণ আমরা প্রচুর পেশেন্ট পাই যারা ইনজেকশন নিয়েছেন, অনেক দামি দামি ইনজেকশন নিয়েছেন, মেডিসিন খেয়েছেন, তারপরেও সেম হাঁটুর ব্যথা, তার জন্য আমাদের দেখাতে আসছেন, বা একটা হাঁটুর রিপ্লেসমেন্ট হয়ে গেছে, সরি, সার্জারি হয়ে গেছে, আরেকটা হাঁটুর সমস্যার জন্য আমাদের কাছে এসছেন, বা সেই হাঁটুতেই আবার প্রবলেম হচ্ছে যেটাতে সার্জারি হয়েছিল। তো এত এক্সপেরিমেন্টের আমার মনে হয় কোনো দরকার নেই, খোঁচাখুচি করা, কেটে বাদ দিয়ে দেওয়া। কারণ আপনার নি রিপ্লেসমেন্ট মানে অরিজিনাল হাঁটুকে আপনার সরিয়ে দিয়ে সেখানে একটা আপনাকে আর্টিফিশিয়াল হাঁটু দেওয়া হবে। সেটা আপনার মেটালের হতে পারে বা ফাইবারের হতে পারে। তো স্বভাবতই সেটা আপনার বেশি দিন চলবে না, বেশি দিন সেটা আপনার টিকবে না। তো সেখান থেকে আপনার যদি মেডিকেশনের মাধ্যমে বা থেরাপির মাধ্যমে যদি আপনার সমস্যার সমাধান হতে পারে, তাহলে আমার মনে হয় সেটাই আপনার বেছে নেওয়াটা ভালো হবে। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই চাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে। আমরা কেউই চাই না কিন্তু আমরা শারীরিক অসুস্থতা খুব লং টাইম হোক, কিংবা তার মধ্যে থেকেও আপনারা মেডিসিন খেয়ে যাচ্ছেন, তার মধ্যে থেকেও আপনারা যে কোনো রকম অপারেশন করছেন, এটা কিন্তু আমরা কখনোই কাম্য নয়। আমরা কিন্তু প্রত্যেকেই চাই সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে। এবং আপনিও যদি চান সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে, এবং আপনাদের আশেপাশে যারা রয়েছেন তারাও হয়তো অনেক দিন ধরে বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্য সাফার করছেন, তারাও যদি চাইছেন যে না, এবার এই সাফারিংটা আর নয়, আর কোনো রকম মেডিসিন নয়, এবার একটা সুস্থ স্বাভাবিক জীবন আপনারা যাপন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরাও এটাই চাইছেন, আর আপনাদের জন্যই কিন্তু দূর দূরান্তের প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা সচেতন হতে পারেন এবং আপনারাও যাতে আয়ুর্বেদকে সাথে নিয়ে ভালোবেসে আগামী পরবর্তী দিনটা খুব সুন্দরভাবে চলতে পারেন। ম্যাম, আমারও আমরা আলোচনায় ফিরবো যে অস্টিও আর্থারাইটিস এই ধরনের শারীরিক সমস্যার কি নির্দিষ্ট কোনো বয়স রয়েছে, নাকি যে কোনো বয়সে এই ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে? দেখুন, আগে আমরা যেটা দেখতাম যে হয়তো একটা সার্টেন এজ পিরিয়ডের পরে এই সমস্যাটা দেখা দিচ্ছে, যে আফটার 60 যখন আমাদের অর্গানগুলো বা বোনগুলো আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, তখনই অস্টিওআর্থ্রাইটিসের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। কিন্তু এখন যেটা আমি বললাম যে আমাদের অনেক কম বয়সে, মানে 20 বছর 30 বছর বয়সী ছেলে মেয়েদের মতো, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে আমি বলবো এই সমস্যাটা দেখা যায়। এক, আপনার যদি কোনো বাই বার্থ কোনো আপনার যদি বোনের যদি কোনো সমস্যা থাকে, হাড়ের কোনো সমস্যা থাকে, তাহলে সেটা হতে পারে, যেটা জেনেটিক কারণেও হয়ে থাকে। আপনার ম্যাল নিউট্রিশনের জন্য হতে পারে, যে আপনার নিউট্রিশনের শরীরের মধ্যে অভাব রয়েছে তার থেকে হতে পারে। ওবেসিটি থেকে আপনার হতে পারে, আপনার যদি আপার পার্টের ওজন খুব বেশি হয়, সেটা আপনার দুটো পায়ের উপর যদি কন্টিনিউ তার যদি একটা ভার পড়ে, তাহলে সেখানে একটু খারাপ হবে। বা যদি অতিরিক্ত আপনার ছোটাছুটির কাজ বা দাঁড়িয়ে থাকার কাজ হয়,
বা খুব ভারী কাজ আপনি করছেন, তাহলেও কিন্তু আপনার এই সমস্যাটা কম বয়সের মধ্যেই কিন্তু আসতে পারে। সেটা কিন্তু নট ডিউ টু অর রিলেটেড টু ইউর এজ। আপনার ধরুন প্রত্যেকদিন আপনাকে ভারী জিনিস নিয়ে আপনাকে কাজকর্ম করতে হয়, আপনি কোনো ভারী মেশিনে আপনি কাজ করছেন, বা দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ কাজ করছেন, বা প্রচুর সিঁড়ি ওঠানামা আপনাকে রোজ করতে হয়। অনেকেই রয়েছেন যারা বাসে বা ট্রেনে ট্রামে ট্রাভেল করেন, তাদেরকে স্পেশালি যারা লোকাল ট্রেনে ট্রাভেল করেন, প্রত্যেকদিন হয়তো স্টেশনের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হয়, অফিসের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হয়। এবার বাড়ি যদি আপনার লিফট না থাকে, সেখানে আপনাকে ফ্ল্যাট হলে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হবে। এই যে অতিরিক্ত আপনার যে এক্সর্শন হয়ে যাচ্ছে, সম্পূর্ণ তো পায়ের উপরে আপনার এফেক্টটা পড়ছে, সেখানেও কিন্তু আপনার সমস্যা। তখন আপনি বুঝতে পারবেন না, যেহেতু আপনার বয়স কম, ছোটাছুটি করে কাজ করছেন, দৌড়াদৌড়ি করে কোথাও চলে যাচ্ছেন, যে না কাজটা আমাকে করতে হবে বা ওই জায়গায় আমাকে যেতেই হবে, আপনি ওই সময়টা ইনিশিয়ালি বুঝতে পারবেন না। কিন্তু আপনার কিন্তু মোটামুটি 30-40 ইয়ার্স এর মধ্যেই কিন্তু এই সমস্যাগুলো আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু ক্যাচ করে ফেলবে। আরেকটা সমস্যা হচ্ছে ফিমেলসদের ক্ষেত্রে, আফটার মেনোপজ মানে আফটার 45 অনেক ধরনের বডির মধ্যে চেঞ্জেস শুরু হয়ে যায়। তখন কিন্তু বোন ডেন্সিটিও কমতে থাকে, হাড়ের ঘনত্ব তখন কমতে থাকে, তখনও কিন্তু আপনার অস্টিওআর্থ্রাইটিসের মতো প্রবলেম আসতে পারে। যাদের অনেকদিন ধরে থাইরয়েডের সমস্যা রয়েছে, থাইরয়েডও কিন্তু আপনার যে হাড়ের ঘনত্ব, বোন ডেন্সিটি কমিয়ে দেয়, তাদেরও কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। অস্টিওআর্থ্রাইটিস শুধুমাত্র যে হাঁটুতে ব্যথা হলেই আপনার হবে সেরকম নয়, তার পাশাপাশি আপনার ওই জায়গাটা স্টিফ হয়ে যাবে, স্টিফনেস চলে আসবে, জায়গাটা হয়তো শক্ত হয়ে যাবে, ফুলে যাবে, হাঁটু ফুলবে, তার পাশাপাশি আপনার পায়ের গোড়ালিও ফুলে যাবে। কোমরে যদি আপনার সেই অস্টিওআর্থ্রাইটিসের মতো সমস্যা থাকে, তাহলে আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারবেন না, বা অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকতে পারবেন না। আপনার এই যে শির দ্বারা যে ছোট ছোট ভার্টিব্রা, হাড়গুলো, সেগুলো আপনার ফাঁপা হয়ে যাবে, সেগুলো আপনার আস্তে আস্তে তার যে কুশন পেট, সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এই অস্টিওআর্থ্রাইটিস যেরকম আপনার হাঁটুকে নষ্ট করতে পারে বা আপনার হাঁটুকে কষ্ট দিতে পারে, সেরকম ভাবেই কিন্তু সেটা আপনার কোমরকেও কষ্ট দিতে পারে, আপনার ঘাড়কেও কিন্তু কষ্ট দিতে পারে। সেদিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেটা আমি বললাম যে আপনার ব্যথা হচ্ছে, চলাফেরা করতে সমস্যা হচ্ছে, বা আপনার স্টিফনেস চলে এসছে, যে আপনি পা ঘোরাতে পারছেন না বা পা ভাঁজ করতে পারছেন না, তখন কিন্তু আপনার যদি এটা 1 মাসের বেশি সমস্যাটা হয়, তখন কিন্তু আপনার প্রয়োজন রয়েছে একটা আপনার এক্সরে রিপোর্ট করার। যে জায়গায় ব্যথা হচ্ছে, সেটা ঘাড়ে হোক, কোমরে হোক, হাঁটুতে হোক, একটা এক্সরে রিপোর্ট করুন, আর তারপর ডক্টরের সাথে আপনি অবশ্যই কনসাল্ট করবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি সুরজিৎ মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি বাগনান থেকে। বাগনান থেকে, আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়স? আমার বয়স হচ্ছে 35। হুম। আর আমি বেশি হাঁটা চলা মানে আধ ঘন্টা হাঁটা চলা করলে পায়ের সাইডগুলো একটু মায়ের গাঁটগুলো ফুলে যায়। এটা পেরে কিছুদিন আমি লক্ষ্য করছি, আমি কি ব্যাপার বুঝতে পারছি না। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? সমস্যার মাছ ছয় হয়ে গেল। ঠিক আছে, শুনুন ম্যাম বলছেন। সমস্যাটা কি আরেকবার একটু বলবেন পরিষ্কারভাবে? হ্যাঁ, এই তোমার আধ ঘন্টা পেরে আধ ঘন্টা হাঁটলে দেখুন পায়ের ব্যথার পায়ের গাঁটগুলো ফুলে যায়। ফুলে যায় আর ব্যথাও হয়? ব্যথা হয়। সেটা কি পায়ের গোড়ালিতে না হাঁটুতে? গোড়ালিতে। গোড়ালিতে। তো আপনি তার জন্য কোনো পরীক্ষা কিছু করিয়েছেন বা কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন? সেভাবে পরীক্ষা করায়নি, কারণ অন্য ডাক্তার দেখি ব্যথা ট্যাবলেট আর কিছুদিন পরে তুমি বইটা খেয়ে আমাকে বলবে। আমি তাই ভাবলাম যে আয়ুর্বেদিক করে দেখি একবার। আচ্ছা বেশ, আমি এই তো একটু আগেই বলছিলাম যে আপনার ব্যথা হচ্ছে, তার জন্য ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রেখে ডাক্তারবাবুকে গিয়ে আপনি বলবেন যে হ্যাঁ আমি এখন ভালো আছি, সেটার কোনো মানেই হলো না। আপনার আগে জানতে হবে কেন সমস্যাটা হচ্ছে। হতে পারে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, বা আপনার ভিটামিন B12 বা ভিটামিন D3 ঘাটতি আছে শরীরের মধ্যে, তার জন্য আপনার এরকম যখন একটু চলাফেরা করছেন তখন আপনার পা ফুলে যাচ্ছে, মানে গোড়ালি ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে। আমি আপনাকে বলবো আপনি কষ্ট করে এই জাস্ট 2-3টে পরীক্ষা করান। ইউরিক অ্যাসিডের একটা রিপোর্ট করাবেন, ভিটামিন D3 আর ভিটামিন B12, এই 3টে রক্ত পরীক্ষা আপনি করান। তার থেকেই মোটামুটি বোঝা যাবে যে কেন আপনার এই সমস্যাটা হচ্ছে। আর ব্যথার ওষুধ খাবেন না অযথা, সেটা আপনার পরবর্তী সময় আপনার লিভার, আপনার কিডনি এগুলোকে নষ্ট করে দেবে। ঠিক আছে, আপনি রিপোর্টটা আগে করুন। আর আপাতত আপনি একটু গরম জল করে তার মধ্যে একটু নুন দেবেন, যেটা খাবার লবণ আমরা ব্যবহার করি, সেটা দিয়ে আপনি পাটা গোড়ালি পর্যন্ত ডুবিয়ে রাখবেন। প্রত্যেকদিন আপনি এই জিনিসটা করুন। আর মসুর ডাল, টমেটো, ঢেঁড়স, রেড মিট এগুলো একটু খাওয়াটাকে আপাতত কয়েকদিন বন্ধ রাখুন। আপনার কথাটা শুনে
টমেটো আর রেড মিট মানে খাসির মাংস জাতীয় যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো একটু খাওয়াটা বন্ধ রাখুন। কারণ আমার মনে হচ্ছে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, গাউটের সমস্যা রয়েছে, আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা হয়তো বেশি রয়েছে। রিপোর্টটা করান, প্রয়োজন পড়লে আপনি বাগনান থেকে ফোন করছেন, মেচেদায় আমাদের চেম্বার হয়, সেখানে আমি থাকি, একটুখানি খোঁজ খবর নিয়ে আপনি চাইলে দেখা করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন ফিরে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। কাকু, আপনার নাম? সিকেন্দার আলী, কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকাবাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল হ্যাঁ। সেটা আপনার অনেকটাই রিলিফ আছে এখন? অনেকটাই ইয়ে আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটারও যে আমার প্রচন্ড লাভ ছিল সেটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ, কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে 3 কিডনি? মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? ট্রিটমেন্টে আছি। তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? হ্যাঁ। কি বললো ডাক্তারবাবু? ডাক্তার অনেক কমে গেছে। অনেকটাই কমে আমাকে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। মানে এত পেশেন্ট কেউ কথা শোনে না। আমার জীবনে প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ ঠিক করে। কিন্তু এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? আমার হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? হ্যাঁ। মানে অস্টিও আর্থ্রাইটিস। হ্যাঁ। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার আজ 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, হ্যাঁ, তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরম কি সেরম। এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এগুলো মাস 2 হয়নি। 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ করি। মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? হ্যাঁ। নাম? মায়া সাহা, কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। হ্যাঁ, হ্যাঁ। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, হ্যাঁ। এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরা পেতাম, আবার মানে মাঝে যতক্ষণ ওষুধ খেতেন হ্যাঁ, ভালো থাকতেন, আবার হ্যাঁ, যেই কি হ্যাঁ। সেই। হ্যাঁ, এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছে। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না, কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি বুঝছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলে? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয় সেটা হচ্ছে না।
সঞ্জশ্রী সানা, কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, গিয়ে 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইটিস আছে। স্পন্ডিলাইটিস হ্যাঁ আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকি, না খেলে আবার ব্যথা আবার যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ খেয়েছেন। পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে? না না, আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ভালো আছেন। হ্যাঁ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ু অর্থাৎ জীবন এবং বেদ মানে বিজ্ঞান, এই দুটোর মিলিয়েই কিন্তু আয়ুর্বেদ। আপনারা প্রত্যেকেই জানেন এটি একটি অত্যন্ত ভারতীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি, আর যে পদ্ধতির পরম্পরা বহন করে চলেছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখন কিন্তু আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে কিভাবে আগামী পরবর্তী জীবনটা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি। আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের মধ্যেই প্রত্যেকেরই কোনো না কোনো শারীরিক সমস্যা রয়েছে, ছোট বড় যে কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আমরা কিন্তু 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু সার্ভাইভ করছি। আমাদের হয়তো এমন এমন শরীর খারাপ আমরা বহন করে নিয়ে চলছি যারা হয়তো আমরা বুঝতেই পারি না যে এইটা পরবর্তী আকারে কতটা বড় আকার ধারণ করতে পারে। খুব সামান্য রোগেও কিন্তু আমরা একটা মেডিসিন কনজিউম করে নিচ্ছি, হয়তো আপনার সেই মুহূর্তের জন্য শারীরিক সমস্যা থেকে নিষ্পত্তি হয়ে গেল, কিন্তু এইটাই আপনাদের পরবর্তীকালে যে কত বড় রকম রোগের আকার ধারণ করতে পারে আপনার কিন্তু কল্পনারও বাইরে। দেখুন, আমরা কিন্তু কখনোই চাই না যে আপনারা অসুস্থ থাকুন কিংবা প্রত্যেকটা মুহূর্তেই মেডিসিন কনজিউম করুন, কিন্তু যদি অসুস্থতা বোধ করেন কিংবা অসুস্থ হয়ে থাকেন কিংবা অসুস্থতা অনেকটাতেই হয়তো গাড়িয়ে গিয়েছে, প্রত্যেকেই হয়তো বলছেন না আপনাদের সারিয়ে তোলা সম্ভব নয়, সেইখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের চিকিৎসা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করে থাকেন, আর যেটা কিন্তু ভীষণ দরকার, কারণ যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা আমাদের প্রত্যেকের ভীষণ প্রয়োজন। আর আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে একটি শারীরিক সমস্যা, সেটা হচ্ছে গ্যাংলিয়ন সিস্ট। নামটা শুনে খুব ভয় পাচ্ছেন হয়তো, একদমই ভয় পাওয়ার কারণ নেই। এই সমস্যাটা কি অ্যাকচুয়ালি কি কারণে হয়ে থাকে কিংবা কেনই বা হচ্ছে, এই যে এতগুলো কথা যিনি আমাদের খুব সুন্দরভাবে বলে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য ম্যাম। যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন আমরা কিভাবে হেলদি লাইফস্টাইল লিড করবো। আর আজকেও কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে ম্যামকে পেয়ে গিয়েছি, তো চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো রকম ভাবে সার্ভাইভ করছি বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে, তো তার মধ্যে থেকে একটা হচ্ছে গ্যাংলিয়ন সিস্ট। তো এটা যদি একটু দর্শকদেরকে বলেন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে সত্যি সত্যি খুবই ভয় পাওয়ার মতন সমস্যা নাকি ছেড়ে যাওয়ার মতন এর মধ্যে কোনো রকম জিনিস রয়েছে? দেখুন, গ্যাংলিয়ন সিস্ট নাম শুনে হয়তো মনে হবে যে এটা আবার কি, কোথায় হয়। সিস্ট তো ঠিক আছে, বুঝতে পারলাম কোথায় কি হবে, কিন্তু আমি যদি আপনাদের বলি তখন মনে হবে যে ও হ্যাঁ সেটা তো আমরা দেখেছি বা আমাদেরও রয়েছে। আপনার হাতের ঠিক এইরকম জায়গায় বা আপনার পায়ের পাতায় বা গোড়ালির মধ্যে একটা আপনার টিউমার লাম্পের মতো, আপনার একটা ছোটখাটো একটা লাম্প বা টিউমারের মতো আপনার অনেক সময় হয়তো আপনারা এখানে দেখতে পাবেন। এটা আমাদের যে জয়েন্টস যেগুলো রয়েছে, মানে আমাদের যে হাড়গুলো রয়েছে সেই হাড়গুলো আর টেন্ডন মানে পেশিটাকে, যে আমাদের মাংসপেশিগুলোকে যেটা বেঁধে রেখেছে সেটাকে
টেন্ডন বলা হয়, মানে পেশিবদ্ধ বলা হয় তাকে। সেই টেন্ডন আর আপনার জয়েন্টের মাঝামাঝি অংশের মধ্যে একটা ছোট একটা লাম্পের মতো, একটা টিউমারের মতো দেখা দিতে পারে। সেটা আপনার একদম একটা কড়াইশুটির দানার মতো হতে পারে, সেখান থেকে আস্তে আস্তে সেটা কিন্তু আরো বড় আকারও নিতে পারে। এইবার বেসিক্যালি এটা পেইনলেস, মানে এমনিতে কোনো ব্যথা কিন্তু এই জায়গাটায় হয় না, কিন্তু যদি সেটা আস্তে আস্তে বড় হতে হতে গিয়ে আপনার নার্ভ গুলোকে যদি চেপে দেয় বা নার্ভের সাথে গিয়ে যদি সেটা একসাথে সেটে যায়, তখন কিন্তু চাপ দিলে বা কোথাও আপনার যদি ওটা লেগে যায়, চেপে যায়, তাহলে কিন্তু আপনার সেখানে ব্যথা হতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, অনেক স্বাগত আপনাকে। বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি ম্যাডাম। হাওড়া থেকে বলছেন, আচ্ছা বলুন হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমার মায়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মায়ের নাম এবং কি শারীরিক সমস্যা বলবেন? মায়ের নাম প্রিয়াঙ্কা কুন্ডু। হুম। শারীরিক সম্পর্ক বলতে আমার মায়ের ওই মানে মাথার যন্ত্রণা হয়, আচ্ছা। আধখানা কপালে যন্ত্রণা হয় আর কি যখন হয়। আপনার মায়ের বয়সটা একটু বলবেন ম্যাডাম? 45। 45। আচ্ছা, কতদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন উনি? হ্যাঁ অনেকদিনই হয়ে গেল। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আচ্ছা, তো ওনার এই সমস্যার জন্য চিকিৎসা কিছু করাচ্ছেন কি? কোনো মেডিসিন উনি নিচ্ছেন এখন? হ্যাঁ, মাথা যন্ত্রণার জন্য যে ওষুধ মানে ডাক্তার বলেছিল সেটা খাচ্ছিল, কিন্তু তাতেও কিছু হচ্ছিল না। আচ্ছা, মানে ওনার মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাই তো? হ্যাঁ। অর্ধেকটা মাথায় ব্যথা করছে বা অর্ধেকটা কপালে ব্যথা হচ্ছে, তো সেটা দেখুন ওনার মাইগ্রেনের সমস্যা ওনার মধ্যে ডেভেলপ করেছে। এবার মাইগ্রেনের এই সমস্যার জন্য ওনার একটা ঠিকঠাক ভাবে একটা কিন্তু ওনার ট্রিটমেন্টের দরকার রয়েছে। আপনি মাথা ব্যথার জন্য আপনি মাথা ব্যথার ওষুধ খাওয়াচ্ছেন, সেটা ওনাকে সাময়িক আরাম দেবে, তৎক্ষণাৎ হয়তো ব্যথাটা ওনার ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর কিন্তু আবার কিন্তু সেই ব্যথাটা ওনার দেখা দেবে 4 দিন 5 দিন 7 দিন পর আবার কিন্তু ব্যথাটা দেখা দেবে। অতিরিক্ত রোদে ওনাকে বেরোতে বারণ করবেন, কারণ অতিরিক্ত সূর্যালোক বা সূর্য রশ্মি থেকে ওনার এই ব্যথাটা বাড়তে পারে। বা খুব জোরালো লাইট রয়েছে এরকম কোনো জায়গায় যাতে উনি না যায়, কারণ তাতেও কিন্তু ব্যথাটা বাড়তে পারে। আস্তে আস্তে এই মাইগ্রেনের সাথে শুধু মাথা ব্যথা নয়, ওনার গা গোলানো, বমি হওয়া বা জ্বর চলে আসা, এগুলোও কিন্তু ওনার মধ্যে দেখা দিতে পারে। কারণ মাইগ্রেন কিন্তু, যার মাইগ্রেনের সমস্যা রয়েছে সেই কিন্তু বুঝতে পারে যে সেটা কতটা অসহ্যনীয় ব্যথা হয়। এরকম ব্যথা হবে যে উনি কোনো শব্দকেও টলারেট করতে পারবে না, আপনারা আশেপাশে গিয়ে কথাবার্তা বললে উনি ইরিটেট হয়ে যাবে। ঠিক আছে, তো একটুখানি আমি বলবো যে আপনি হাওড়া থেকে ফোন করছেন, আমাদের হাওড়ায় অনেকগুলো চেম্বার রয়েছে, একটু যোগাযোগ করুন। অবশ্যই আপনার মাকে সাথে করে নিয়ে আসবেন। এই সমস্যার আপনার একদম টোটালি কিওর রয়েছে আয়ুর্বেদের কাছে, মেডিকেশনের মাধ্যমে বা থেরাপির মাধ্যমে। কিভাবে কি করতে হবে, কি করলে উনি ভালো থাকবে, সবটাই আমরা আপনাকে গাইড করবো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্যই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু বহু ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই লাইভ ইন ফোন অনুষ্ঠানে আসছেন, যাতে আপনারা একটু আয়ুর্বেদের মধ্যে দিয়ে নিজের জীবনটাকে, জীবন শৈলীকে একটু পরিবর্তন করতে পারেন, কিংবা আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা একটু এগিয়ে যেতে পারেন। তার জন্যই কিন্তু আপনাদের জন্যই শুধুমাত্র এই অনুষ্ঠান। আপনারা যে কোনো সমস্যার সমাধান পেতে অবিলম্বে কিন্তু নিচের এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, কিংবা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করে আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান জেনে নিতেই পারেন। ম্যাম, যেটা আমরা আলোচনা করছিলাম আর কি, গ্যাংলিয়ন সিস্ট, তো এই ধরনের শারীরিক সমস্যার কি কারণে হতে পারে যদি একটু দর্শকদেরকে জানান। খুব ইন্টারেস্টিং, কারণ অনেক সময় আমরা এটা বলে থাকি যে আননোন কজ, কিন্তু কোনো কিছুরই আননোন কজ হয় না। প্রত্যেকটা কোনো ঘটনার পেছনে কিছু না কিছু কারণ অবশ্যই রয়েছে। তো এই যে ঘটনাটা আপনার গ্যাংলিয়ন সিস্ট, সেটা আপনার হাতের মধ্যে হোক বা আপনার পায়ের মধ্যে হোক, অবশ্যই তার পেছনে একটা কারণ রয়েছে। সেটি হচ্ছে আমাদের শরীরের মধ্যে অনেকগুলো স্রোত রয়েছে, আয়ুর্বেদের স্রোত, সেটাকে আমরা অনেকগুলো চ্যানেল আমাদের শরীরের মধ্যে রয়েছে। সেটা আপনার আর্টারিজ হতে পারে, আপনার ভেইনস হতে পারে, আপনার যে ছোট ছোট উপশিরাগুলো রয়েছে সেগুলো হতে পারে। তো কোথাও যদি আপনার কোনো ধরনের ব্লকেজ সৃষ্টি হয়, সামান্য যে দেখবেন
আপনার ক্যাপিলারিজ আমরা যেটাকে বলে থাকি, উপশিরা যেগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম এরকম আঁকা বাঁকা মতো ক্যাপিলারিজ রয়েছে, সেখানেও যদি কোনো অবস্ট্রাকশন হয়, সেখানে গিয়ে আপনার ফ্যাট ডিপোজিশন হয়ে বা প্রোটিন বা ফ্যাট ডিপোজিশন হয়ে ওই জায়গাটার মধ্যে একটা লাম্প বা একটা আপনার টিউমারের মতো এই জায়গাটার মধ্যে সৃষ্টি করছে। এবার সেটা আস্তে আস্তে আপনার যে টেন্ডন রয়েছে বা আপনার যে জয়েন্ট গুলো যে রয়েছে, যে হাড়ের মাঝখানে যে জায়গাগুলো বা যে নার্ভ রয়েছে, তার মধ্যে গিয়ে একটা প্রেসার ক্রিয়েট করে, সেখানে গিয়ে একটা চাপ সৃষ্টি করে। সেই চাপ থেকেই কিন্তু আপনার ওই জায়গাটার মধ্যে একটু ইরিটেশন হবে, ব্যথা হবে। খুব বেশি আপনাকে যে কষ্ট দেবে এই গ্যাংলিয়ন সিস্ট একদমই নয়, খুব যে ভয়াবহ কিছু হয়ে যাবে সেটা একদমই নয়, কিন্তু কোথাও যদি আপনার সেটাকে নার্ভের সাথে গিয়ে যদি অ্যাটাচড হয়ে যায়, তখন কিন্তু সেটা আপনার এই জায়গাটায় ব্যথা হতে পারে বা একটু জ্বালা জ্বালার মতো কিন্তু অনুভব হতে পারে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সমরেশ বৈদ্য বলছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নগরহাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? সম্পর্কে জানবো। হ্যাঁ বলুন, কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা? বলতে আমার বয়স হচ্ছে 32। হুম। আমার সমস্যা হচ্ছে আমি বসে কাজ করতাম, ঠিক আছে, এক মাস 1.5 মাস আগে আমার একবার রাতে হঠাৎ করে দেখি একটু হালকা মুখ থেকে রক্ত এসেছিল। ওটা কিছু সমস্যা বা কি, তারপর থেকে তো আর দেখতে পাইনি, কিন্তু একবার আমি দেখেছিলাম, হাত দিয়ে রক্ত এসেছিল। মানে আপনি বলছেন আপনার ব্লাডটা কোথা থেকে বেরিয়েছিল? নাক থেকে। নাক থেকে আপনার ব্লাড বেরিয়েছিল। আচ্ছা শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, এটা কি আপনার একবারই হয়েছে না এর পরে বা আগে এরকম কোনো ইনসিডেন্ট হয়েছিল আপনার? না, আগে কিছু হয়নি। এই 1.5 মাস আগে দেখলাম ওটাতে হয়েছিল, তখন বসে কাজ করতাম, আর বসে কাজ করছি আর হঠাৎ করে দেখলাম ওটা এসেছিল। মানে ওটা ফ্রেশ ব্লাড ছিল, মানে নাক দিয়ে রক্তটা বেয়ে পড়ে গেছিল আপনার? না না, অনেকটা বার হয়নি, হালকা একটু বার হয়েছিল। হ্যাঁ, মানে সেটা ফ্রেশ ব্লাড তো, জমাট রক্ত নয় তো সেটা? না, জমাট রক্ত না। আচ্ছা, আপনার কি প্রেশারের কোনো সমস্যা রয়েছে? প্রেশারের কোনো মেডিসিন খান আপনি? না, কিছু খাই না বা জানিও না ওটা, কিন্তু শরীরটা একটু দুর্বল লাগে। আচ্ছা মায়ের সাথে দেখেছি। আচ্ছা খুবই বেশ। দেখুন এরকম নাক থেকে আমি ভয় পেয়েছিলাম, অনেকে তখন বলেছিল পেট গরমে হতে পারে বা কোনো একটা, এরকমই আমরা যেরকম সাধারণ লোক, তাও আমি ভাবছি যে ডাক্তারকে একটু পরামর্শ নেবো, তাই ফোনটা করলাম আমি এখানে। আচ্ছা, দেখুন এটা আপনার হঠাৎ করে একদিন একটা ইনসিডেন্ট হয়েছে, আমি বলবো সেখানে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, ঠিক আছে? আপনার এই যে নাক থেকে যে রক্ত পড়েছে, এটাকে আমরা এপিস্টেক্সিস বলে থাকি। আপনার নাকের মধ্যে যদি কোনো রকম ভাবে কোনো চোট লেগে থাকে, সেটা এরকম নয়, হাত দেওয়ার একটু অভ্যাস আছে, একটু টুকটাক হাত দিতাম নাকে। মানে খোটাখুটি করেন নাকের মধ্যে হাত দিয়ে, তাই তো? সব সময় না, হ্যাঁ টুকটাক মায়ের সাথে হাত দিতাম। আচ্ছা আচ্ছা, দেখুন তাহলে সেটা আপনার নখের থেকে কোনো ইনফেকশন থেকে হতে পারে। এরকম নয় যে নাকের মধ্যে ঘুষি মারলে চোট লাগবে তখন নাক থেকে রক্ত বেরোবে, সেরকম নয়। এপিস্টেক্সিস আপনার যে কোনো রকম ভাবে হতে পারে। আপনি ধরুন এই যে আপনি বলছেন যে আপনার নাকে হাত দেওয়ার আপনার একটা স্বভাব রয়েছে, তো সেখান থেকে আপনার নখ থেকে কোনো ইনফেকশন হতে পারে, কোনো খোঁচাখুচি লেগে যেতে পারে, বা আপনার আচ্ছা আপনার ডিহাইড্রেশন থেকেও হতে পারে। মানে যদি আপনি জল কম খান তাহলে ডিহাইড্রেশন থেকে আপনার হতে পারে, বা আপনার যদি আমি জলটা খুব কম খাই। আচ্ছা, তো তাহলে সেটাকে একটু ইনক্রিজ করুন। সারাদিনে 3 লিটারের মতো জল আপনাকে খেতে হবে। প্রেশারটা চেক অবশ্যই করাবেন। যদি আপনার প্রেশার হঠাৎ করে বেড়ে গিয়ে থাকে তাহলে আপনার নেজাল ব্লিডিং হতে পারে, প্রেশারটা একটু চেক করার। আরেকটা যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যদি আপনার ওয়ার্ম ইনফেকশন যদি হয়, মানে যদি কৃমির সমস্যা থাকে তাহলে হতে পারে, যেটা বাচ্চাদের মধ্যে বেশিরভাগ দেখা যায়। তো সেটাকে আমি আপনার একদম লাস্ট রাখছি। ম্যাডাম এরকমই কেউ বোঝায়নি, আপনি খুব সুন্দর বুঝিয়েছেন, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বেশ, আপনাকে একটু তাহলে নিজেকে একটু সচেতন রাখতে হবে, একটু জলের মাত্রাটা বাড়ান, একটু প্রেশারটা চেক করান। কারণ অবশ্যই একটু আগে আমি প্রোগ্রাম বললাম যে কোনো একটা কিছু ঘটনা হয়েছে, তার জন্য কারণ কিছু না কিছু থাকবেই, ঠিক আছে? তো একটুখানি আপনি নিজেকে একটু খেয়াল রাখুন, একটু লক্ষ্য রাখুন আবার এরকম হচ্ছে কিনা। যদি এরকম আরেকবার হয় তাহলে কিন্তু আপনার ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830
235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ঝাড়গ্রামে আপনারা পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাবেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু পাবেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িবাসীরাও কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাবেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও আপনারা রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। তাছাড়া কিন্তু আপনারা কিন্তু আগরতলাতে আবার পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে। তাছাড়া কিন্তু কলকাতাতে আপনাদের জন্যই কিন্তু স্পেশাল চেম্বার করছেন চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টর বি শর্মা সানডেতে। তাই কেউ মিস করবেন না। যারা যারা চাইছেন যে আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা আপনাদের যাচ্ছে, সেই হেল্পলাইন নাম্বারে কাইন্ডলি কিন্তু একটু ফোন করে যোগাযোগ করে নেবেন আপনারা কখন কোন সময় স্যারকে পাবেন। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, তিনি কিন্তু স্পেশাল চেম্বার করবেন কলকাতার ল্যান্সডাউনে। তো আপনারা যারা যারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু আগে নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, একটু যোগাযোগ করে নেবেন। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা চেম্বারে ছুটে যাচ্ছেন ডাক্তারবাবুরা। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বালি থেকে তন্ময় দে বলছি। হ্যাঁ বলুন, বালি থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন তন্ময় বাবু? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা? তার সাথে আপনার বয়সটা একটু বলবেন। বয়স হচ্ছে 37। তো সমস্যাটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে পা জয়েন্ট গুলো আমার প্রচুর ব্যথা করে। আচ্ছা, এই শারীরিক সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ হয়ে গেল 1-2 মাস ধরে দেখছি। 1-2 মাস ধরে দেখছেন। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। পায়ের আপনার এক্স্যাক্টলি কোথায় ব্যথা হয়? পায়ের গোড়ালিতে না হাঁটুতে না পায়ের তলায়? গোড়ালিতেও হাঁটুতেও। আচ্ছা, মানে সকালে ঘুম থেকে উঠে যখন আপনি ফ্লোরে পা দিচ্ছেন তখন আপনার পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে? তো কোনো রিপোর্ট কিছু করিয়েছেন যে কেন এই সমস্যাটা হচ্ছে? কিছুই করারনি। আর আস্তে আস্তে যখন দিন বাড়ছে তখন আস্তে আস্তে ব্যথাটা আপনার কমে যায়, তাই তো? আচ্ছা দেখুন, আপনার ক্লিয়ারলি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি রয়েছে, ঠিক আছে? তো তার জন্য এবার আপনাকে হয়তো অ্যাডভাইস করা হবে যে আপনি ভিটামিন ডির জন্য আপনি ভিটামিন D3 ক্যাপসুল মেডিসিন এগুলো খান। কিন্তু আমি বলবো তার আগে আপনি গায়ে একটু রোদ লাগান, কিন্তু সেটা সকালবেলা 9টা-10টা অব্দি যে রোদটা থাকে সেটা আপনি একটু গায়ে রোদ লাগান, যেটা আমাদের রিচ সোর্স ভিটামিন ডি এর সূর্যালোক, সেটা আপনি একটু গায়ে লাগান। হ্যাঁ, আপনার ইউরিক অ্যাসিডও বেশি হতে পারে, তার জন্য আপনার গোড়ালিতে ব্যথা হতে পারে। তো ইউরিক অ্যাসিড আপনার বেশি রয়েছে কিনা তার জন্য আপনাকে একটু রিপোর্ট করতে হবে। আর আপনি মসুর ডাল, টমেটো, ঢেঁড়স, রেড মিট এগুলো একটু খাওয়াটা এখন অ্যাভয়েড করবেন, এগুলো আপনি এখন খাবেন না। দুটো পরীক্ষা আপনাকে ডেফিনেটলি করতে হবে, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের একটা পরীক্ষা আর একটা ভিটামিন ডি এর একটা পরীক্ষা। এই দুটো রিপোর্ট আপনি করান। আর যেটুকু আমি আপনাকে বললাম যে কি করতে হবে, কি খাবেন না, সেটা আপনি মেনটেন করুন। আর প্রত্যেক দিন একটুখানি গরম জল করে তার মধ্যে নুন দিয়ে আপনার পাটা গোড়ালি পর্যন্ত ডুবিয়ে রাখবেন। যতক্ষণ জলটা গরম আছে পাটাকে ডুবিয়ে রাখুন।
অনেকটা আপনি আরাম পাবেন। হাঁটুতে যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনি শুকনো সেক দেবেন, গরম সেক, একটা সুতির কাপড় ভাঁজ করে সেটা গরম করে হাঁটুতে আপনার ভালো করে একটু চেপে চেপে গরম সেক দেবেন, ঠিক আছে? এর মধ্যে আপনি নিজেকে রাখুন, অনেকটা আপনি বেটার থাকবেন। কিন্তু রিপোর্টটা অবশ্যই করাবেন। যদি ইউরিক অ্যাসিড আপনার বেশি থাকে বা যদি ভিটামিন ডি আপনার কম থাকে, তাহলে কিন্তু আপনাকে সেখানে ট্রিটমেন্টও করতে হবে, কারণ ইউরিক অ্যাসিড অনেকদিন ধরে আপনার বেশি থাকতে থাকে সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার কিডনিকে এফেক্ট করতে পারে, ঠিক আছে? তো তার জন্য আগে আপনি রিপোর্টটা করান। এক্ষুনি আপনার কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আগে রিপোর্টটা করুন, যেটুকু আমি আপনাকে করতে বলেছি সেটা আপনি করুন। তারপর প্রয়োজন হলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। যে চেম্বার আমাদের আপনার বাড়ির কাছাকাছি সেখানে এসে দেখা করতে পারবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আধুনিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদের মধ্যে দিয়েই যে কোনো শারীরিক সমস্যার আপনার ট্রিটমেন্ট করে থাকে, যাকে বলে একদম রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই কিন্তু করা হয় আপনাদের জন্য। আপনাদের প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা শারীরিক সমস্যার জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা ভাবছেন, চিন্তা করছেন এবং চাইছেন যাতে আগামী দিনটা আপনাদের এই শারীরিক সমস্যাটা বারবার ফিরে না আসুক। তার জন্যই কিন্তু আপনাদের অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করতে হবে। দেখুন, আমরা কিন্তু এক ধাপ এগিয়ে যাচ্ছি এবং আপনাকেও এক ধাপ কিন্তু এগিয়ে আসতে হবে, যাতে আপনারাও একটু আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের পাশে থাকার, সাথে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি শঙ্কর দেব বলছি খড়গপুর থেকে। বলুন, কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে। আচ্ছা, খড়গপুর থেকে বলুন, কি সমস্যা আপনার? সমস্যা হচ্ছে ম্যাডাম, আমার সন্ধ্যের পর হলে হাঁটুতে খুব যন্ত্রণা হয় প্রচুর। আচ্ছা, ওই নিয়ে একটু আপনার চ্যানেলটা খুলতে দেখতে দেন, আমাকে ফোনটা লাগাবো। একদম, মানে আপনাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠান। আপনার একটু বয়সটা বলবেন। বয়স 35 বছর। আচ্ছা, শুনুন ম্যাম বলছেন বাকিটা। আপনার 35 বছর বয়স আর আপনার হাঁটুতে ব্যথা হয় বললেন, তাই তো? হ্যাঁ, সন্ধ্যের পর হলে। সন্ধ্যের পর কি কাজ করেন আপনি? একটু সাইকেলে কাজ করি, ডেলিভারি কিছু করি। আচ্ছা, তো 35 বছর বয়সে আপনার হাঁটু ব্যথা হচ্ছে, তাহলে আপনার যখন 53 বছর বয়স হয়ে যাবে তখন আপনি কি করবেন? এটা তো হাঁটু ব্যথা হওয়ার বয়স নয়। এটা আপনাকে তো এখন আরো কাজকর্ম করতে হবে, আরো অনেক কিছু করতে হবে, খেলাধুলা করতে হবে। তো এখন হাঁটু ব্যথা হলে কি করে হবে? একটু যত্ন নিন নিজের। আপনাকে যদি সাইকেল চালাতে হয় তাহলে আপনাকে কিন্তু কম ডিস্টেন্সে আপনি সাইকেল চালান, কারণ অলরেডি হাঁটুতে আপনার ব্যথা রয়েছে। আপনি যখন সাইকেল চালাচ্ছেন তখন আপনি যখন প্যাডেল দেবেন তো আপনার হাঁটুটা ফোল্ড হবে। যত বেশি ফোল্ড হবে আপনার হাঁটু তত বেশি কিন্তু আপনার ব্যথাটা বাড়বে। তো যদি এরকমই হয় যে না সাইকেল ছাড়া আমার কাজটা হবেই না, তাহলে আপনাকে কিন্তু নি ক্যাপ পরতে হবে। এবার নি ক্যাপ পরে আপনার সমস্যার সমাধান হবে না। নি ক্যাপটা পরলে কি অ্যাটলিস্ট আপনার হাঁটুটা একটা জায়গায় থাকবে, ও টুইস্ট হয়ে যাবে না, ঘুরে যাবে না, ঠিক আছে? তো নি ক্যাপ আপনি পরুন। আর একটুখানি নিজের যত্ন নিন, বেশি চলাফেরা করা, বেশি সিঁড়ি ওঠা নামা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা অনেকটা হাঁটা, বেশি দৌড়ঝাঁপ করা, এগুলো এখন আপনার করা চলবে না। একটু আপনি এখন রেস্টের মধ্যে থাকুন। এটা আপনার একদমই বয়স নয় হাঁটু ব্যথা হওয়ার জন্য। যদি অনেক দিন হচ্ছে আপনার সমস্যাটা, যে আমার 1 মাস 2 মাসের মতো হয়ে গেল হাঁটু ব্যথা তাও কমছে না, একটু আপনি এক্সরে রিপোর্ট করান, দুটো হাঁটুরই আপনি ছবি করান, তাহলে আরো পরিষ্কার বোঝা যাবে যে আপনার হাড় ক্ষয় পাচ্ছে কিনা বা কি সমস্যা হচ্ছে। আপনি খড়গপুর থেকে ফোন করেছেন, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, সেই চেম্বারে আমি থাকি। আপনি যদি প্রয়োজন মনে করেন যে না আমার একটু দেখিয়ে নিলে ভালো হবে, তাহলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। প্রয়োজন হলে আপনি চেম্বারে এসে দেখা করবেন, কিন্তু হাঁটুর এক্সরেটা অবশ্যই আপনি একটু করিয়ে নেবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর আমাদের কিন্তু সময় একদম প্রায় শেষের দিকেই। তো যেতে যেতে ম্যামের কাছে একটু জিজ্ঞেস করবো যে ম্যাম, গ্যাংলিয়ন সিস্ট এই ধরনের শারীরিক সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদের জানান।
ট্রিটমেন্টের আগে আমি একটা কথা বলবো, যেহেতু এটা আপনার সেরকম পেইনফুল নয়, অনেকেই হয়তো সেটাকে গ্রাহ্য করে না, ঠিক আছে রয়েছে আস্তে আস্তে কমে যাবে বা ওকে কোনো সমস্যা দিচ্ছে না, কিন্তু এটা যখন আপনার বড় হয়ে যাবে আর নার্ভে গিয়ে প্রেসার দেবে তখন কিন্তু আপনার ব্যথা হবে, আপনার ডে টু ডে যে আপনার কাজকর্ম রয়েছে সেখানে একটা হ্যাম্পার করবে, বা অনেকের ক্ষেত্রে যেটা যে দেখতে বাজে লাগছে, আপনাকে হয়তো অ্যাডভাইস করা হবে যে সামান্য একটা সার্জারি করলে ওটা আমরা রিমুভ করে দেবো, ওটা আপনার ঠিক হয়ে যাবে। পরবর্তী সময় কিন্তু আবারও এরকম সমস্যা আসতে পারে, কারণ যিনি আপনার সার্জারি করবে উনিই কিন্তু বলে দেবে, এমন কোনো ব্যাপার নেই যে দ্বিতীয়বার হবে না, আবারও দ্বিতীয়বার হতে পারে। তো আমরা কি ট্রিটমেন্ট করব, আমরা এরকম ট্রিটমেন্ট করব যাতে এখন যে সমস্যা রয়েছে সেটার সমাধান তো অবশ্যই হবে, পরবর্তী সময়েও যাতে সেই সমস্যাটা আপনার মধ্যে না আসে তার জন্য আপনার বডি ডিটক্সিফিকেশন করা বা আপনার যে স্রোতগুলো রয়েছে তা যাতে অবরোধ না হয়, যাতে সেগুলো আপনার বাধা সৃষ্টি না হয়, সেখানে আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে। আর সেই ট্রিটমেন্টটি এনবিপি বা আয়ুর্বেদ করে থাকে। আপনি যদি সত্যি সত্যি চান যে একটু শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকবেন এবং আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের, কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।